ঈদে টঙ্গী থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সংখ্যা, পুলিশের বাড়তি টহল জোরদার। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা চান হাসনাত আব্দুল্লাহ। এবং বিছানাকান্দিতে ভারত সীমান্তের ওপারে গুলিতে 2 বাংলাদেশি চোরাকারবারি আহত। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার আব্দুল্লাহপুর পার হয়ে গাজীপুর দিয়ে যেতে হবে উত্তরবঙ্গের দূরপাল্লার সব বাসের। প্রায় 20 জেলার ঘরমুখ মানুষের একমাত্র পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদকে কেন্দ্র করে দেখা দিয়েছে যানজটের সংখ্যা। টঙ্গী থেকে চন্দ্রা মোড় পর্যন্ত মহাসড়কে প্রায় 12টি ওড়াল সেতু থাকলেও যানজটের সংখ্যা কমছে না। তবে ঈদকে কেন্দ্র করে গাজীপুরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশের আলাদা নজরদারি ও হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। ইতিমধ্যে পুলিশের বাড়তি টহল জোরদার করা হয়েছে। ঈদের সময় ঘরমুখ মানুষ যাতে কোনো প্রতিবন্ধকতা ছাড়া যানজট মুক্ত ভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া আছে। আমরা ইতিমধ্যে আমাদের এটি বাস্তব অবস্থা নিরীক্ষে আমরা এই মহাসড়কে যে সমস্ত জায়গায় সাধারণত যানজট হয় সেই জায়গাগুলিকে ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি এবং এই জায়গাগুলিতে যাতে যানজট নিরসনের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বিশেষ করে আমরা অতিরিক্ত অফিসার ফোর্স সেখানে আমরা দিচ্ছি এবং চন্দ্রার এবং আশপাশ পুরো এলাকাটা আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসতেছি এবং আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে এবং আমাদের বিভিন্ন মোবাইল টিম, যেমন হুন্ডা মোবাইল টিম এবং বিভিন্ন গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা পুরো এলাকাটা যানজট যেখানেই সমস্যা হবে সেখানেই আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়ে আমরা আশা রাখি যে আগামী আসন্ন ঈদে সমস্ত মানুষজন তাদের গন্তব্যে যথাসময়ে যেতে পারবে। এবং আরেকটি বিষয় যে মহাসড়কে 3 হুইলার যেগুলি আছে নিষিদ্ধ যানবাহন, এগুলি চলাচল সম্পূর্ণ আগে থেকে নিষেধ ছিল, এখনও নিষেধাজ্ঞা আছে। আমরা কোনোভাবেই এই ধরনের 3 হুইলার যেগুলি আছে নিষিদ্ধ যানবাহন সেগুলিকে মহাসড়কে আমরা চলতে দিব না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বিতরণের জন্য রাখা চাল লুটপাটের ঘটনা ঘটেছে। ইউনিয়ন চেয়ারম্যানের লোকজনের উপর এই অভিযোগ উঠলেও চেয়ারম্যান আলামিন আহমেদ দাবি করেছেন বিএনপি নেতাকর্মীদের চালের টোকেন না দেয়ায় তারা উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এদিকে ভিজিএফ এর চাল লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। গাইবান্ধা থেকে সহকর্মী খালেদ হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। গাইবান্ধার ফুলছড়িতে স্লিপ না পেয়ে ভিজিএফ এর চালের বস্তা লুটপাটের ঘটনা ঘটেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে 4078টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 10 কেজি করে বিতরণের জন্য 40.78 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। বরাদ্দ অনুযায়ী চাল বিতরণের শেষ পর্যায়ে স্লিপ ছাড়া কিছু লোকজনকে চাল বিতরণ করা হলে বিতরণ স্থলে উদাখালী ইউনিয়ন পরিষদের চালের গুদামের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। স্লিপ না পাওয়া লোকজন গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুটপাট করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চেয়ারম্যান স্লিপ ছাড়া চাল বিতরণ করায় এ ধরনের ঘটনা ঘটে। চেয়ারম্যানের লোকজন ও স্লিপ ছাড়া সাধারণ জনগণ এই লুটপাট চালিয়েছে। প্রশাসনকে একাধিকবার জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন 10 কেজি চালের জায়গায় মাত্র 5 কেজি চাল দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। স্লিপ না পাওয়া ভুক্তভোগী ফরিদা খাতুন জানালেন সারাদিন দাঁড়িয়ে থেকেও 1 কেজি চাল পাননি। আমার মনে হয় বস্তা নিয়েছিলাম, আটকে নিয়ে গেল, যারা আটকাছে তারা ফির নিয়ে যাওয়া নাকছে, সবগুলো নিয়ে গেল। শক্তি আছে, যার শক্তি আছে তাই নিয়ে যাওয়া নাকি, ওদের লোকে নিয়ে গেছে।
এই বস্তাগুলো কতগুলো পালা হয়েছিল ওই ধর 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 ওই কথা ঘর বজাই করে নাকছে আমার ছিলি বাসে এই দেখেন মাল ছিল মানে আমি মাল পাই নাই না পাইনি মাল লুট করে নিও মানে সেই কিভাবে নিয়ে যাচ্ছে টাইম যেটা ঘরময় ঢুক কইছে নিও সারাই উড়া বাড়া করে এনাদের বালতি তলাত করে চাউল ঢালি দিল সারাই হ্যাঁ কেজি কি স্লিপ দিছে কে দিল চেয়ারম্যানে আরে পাই নাই ওটা থাকি আছি গরিব মানুষ আমরা আমার পেটে দাই না এই চাউল করে বলে সেটা কও এই না করি কে পাচ্ছি আগে দিয়ে চাল আগে লাগা এখানে স্লিপ ছাড়া চাল বিতরণ করতেছে হ্যাঁ এখানে স্লিপ কি করে স্লিপ 10 কথা সেখানে স্লিপ ছাড়া 10 টাকা চাল দিচ্ছে সবাই পাবে না যারা স্লিপ পাবে তারা পাবে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা বিতরণ করতেছে আমরা আলামিন স্লিপ ছাড়া সবাইকে মাল বিতরণ করার অনুমতি দিয়েছে স্লিপ নাই না স্লিপ নাই স্লিপ ছাড়াই পাইছেন অর্ধেক করে দিয়ে নাকি অর্ধেক কেন করি হাফ বস্তা আচ্ছা জান তাতে স্লিপ ছাড়াই কি চাল পাবেন সারা দিন থাকিয়ে যে 10 কেজি চাউল আমার না স্লিপ দিয়ে না স্লিপ ছাড়া স্লিপ ছাড়াই কি হয়েছে 5 কেজি স্লিপ ছাড়াই কে দিল চাউল দিল স্লিপ ছাড়াই এলে কাম এনকে চাউল মেলা চাউল আছে এলা বস্তা খামাল করা আছে তাক জনজন ঘরক দেয় না কে গরিব মানুষ দেয় না কে ব্যাপারী ঘরে কাছে স্লিপত আছে 10 কেজি করে 10 কেজি এতে হবে দেখতে পাশের হয় এইভাবে ঘটনা হচ্ছে এটা মানি নেওয়ার কথা নয় কারণ জনগণের জন্য চাল আসছে জনগণের চাল জনগণের পাবে স্লিপ এদিকে ছাড়া অন্য কোনো চাল পাবে না এখানে যে অহেতুক কিছু অপ্রীতিকর ঘটনা হচ্ছে বা বস্তা নিয়ে টানাটানি করতেছে এটা তো অন্যায় বস্তা লুটপাট হচ্ছে দেখা যাচ্ছে লুটপাট হচ্ছে কিন্তু আমরা তো এলাকার লোক মানা করতেছি এদিকে ফুলছড়ি উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকও অভিযোগ করলেন চেয়ারম্যানের লোকজনের দিকেই। এখানে আসে থেকে চেয়ারম্যান সাহেব স্লিপ ছিটা মারছে মারা মাত্র লোকজন হাঙড়ি পড়ে গেছে আমি উঠে গেছি আমু পড়ে গেছি তারপরে লোকজন বস্তা বের করে নিয়ে যেতেছে এখানে ছেলেবেলে আটকাতেছি যে যাতে না নিয়ে যায় এটা এইরকম হচ্ছে কেন যাকে ধরতেছি বস্তা বলে চেয়ারম্যানের লোকজন এলে বস্তা নিয়ে যাচ্ছে চৌকিদারের ছেলে বলে আমরা কাজ করছি ভেতরে আমরা কাজ করে বস্তা নিয়ে যাচ্ছি এইভাবে তো নেওয়া যাবে না যেহেতু একটা নিয়ম কানুন আছে সরকারের একটা নিয়ম কানুন স্লিপ দিবে স্লিপ নিয়ে ওখানে ঢুক দিবে 10 কেজি করে চাল দিবে সেই অনুযায়ী স্লিপ অনুযায়ী নিবে এটি স্লিপ ছাড়া নাকি 5 কেজি করে 10 কেজি করে চাল দিচ্ছে স্লিপেলারা পায় না এরা ক্ষিপ্ত হয়ে গেছে স্লিপেলারা ক্ষিপ্ত হয়ে অনেক অভিযোগ করতেছে আমি তখন ইউনুস স্যারের কল দিলাম স্যার এই ব্যাপার এখানে তো যে পরিস্থিতি হচ্ছে আহত হবে একটা রমজান মাস মাহে রমজান রোজা মাসে মানুষ হামেরি খাচ্ছে লোকজন পড়ে যাচ্ছে আমি উঠেতে যে আমু পায়ে ব্যথা পাইলাম এই কারণ হচ্ছে কেন যে কোনো একটা ব্যবস্থা করেন স্যার দেখালে আমি দেখতেছি ভাই আমি দেখতেছি এই পর্যন্ত ইউনুস স্যার আমাকে এটা অবগত করলো। তবে এ বিষয়ে উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন আহমেদ বলেন চাল বরাদ্দ পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চালের টোকেন দাবি করে আসছিলেন তাদের দাবিকৃত চালের ভাগ না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা বুধবার সকাল থেকেই বিতরণ স্থলের আশেপাশে লোকজনকে উত্তেজিত করার চেষ্টা করে। এখানে ইউনিয়ন বিএনপি সভাপতি ছিল উপস্থিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান যখন এসে দরজায় মানে ধাক্কা দিয়ে এই করে দেয় তখন সব লোকে ঢুকে যায় উনি কিছু ছেলেপেলে নিয়ে আসে 20-30 জন নিয়ে আসিয়া দরজা ধাক্কা দিয়ে আমার সহ তারা ভেতরে ঢুকে নিয়ে যায় হলো বস্তা 30-35টা থাকে স্লিপ ছাড়া দেওয়া হয়নি সব মাল একজনকে এক স্লিপে 10 কেজি করেই দেওয়া হয়েছে এই নিয়মেই চলতেছিল হুট করে লাস্ট পর্যায়ে আসিয়া তারা এই বিশৃঙ্খলা ঘটায় বিএনপির ইউনিয়ন সভাপতি এনামুল হক বিএনপির ইউনিয়ন সেক্রেটারি আনিসুর রহমান নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে এদিকে উদাখালী ইউপি চেয়ারম্যান বিএনপির নেতাকর্মীদের দোষারোপ করায় বিকেল 5:30টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে এ সময় তারা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করে 24 ঘন্টার আলটিমেটাম দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন চাল বিতরণের শেষের দিকে দরজা ধাক্কা দিয়ে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে তারা চালের বস্তা লুটপাট করে মাল প্রায় শেষের দিকে এইরকম হচ্ছে 20-30 আনুমানিক আর কি 20-30 বস্তার মতো মাল আমি দেখলাম যে আছে আমি রুমের ভিতরে ছিলাম তো সুন্দরভাবে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে দরজার বাইরে কিছু লোক ছিল জনতাও ছিল মূলত হচ্ছে জনতা অনেকের স্লিপ আছে অনেকের স্লিপ নাই বাইরে একটু হচ্ছে লাইন কন্ট্রোল করা হচ্ছে একটু সমস্যা হচ্ছিল তা আমরা ঘরে দরজা দিয়েই হচ্ছে মোটামুটি মাল দিচ্ছিলাম
ঘরে দরজা দিয়ে লোক ঢুকাচ্ছিলাম, মাল দিচ্ছিলাম। তো সুষ্ঠুভাবে দেওয়ার এক পর্যায়ে দেখলাম যে হচ্ছে কিছু লোক আনুমানিক 20-30 জন গুড়ি করে একদম ঢুকে গেছে, যেটা হচ্ছে ভিতর থেকে গ্রাম পুলিশ এবং যারা মেম্বার বা আমরা ছিলাম আমরা কন্ট্রোল করতে পারিনি। তবে এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাকিব হাসান, ভোরের পাতা। নির্বাচনে ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, 5 আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে। বুধবার কুমিল্লার শাসনগাছায় জাতীয় নাগরিক পার্টি কুমিল্লার আয়োজনে হাসনাত আব্দুল্লাহ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ 24-এর শহীদ ও আহত গাজীদের স্মরণে গণ ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী জাহিলিয়াতের যুগে আমরা দেখেছি, আন্দোলনের সময় আমাদের শিক্ষার্থীরা যখন বলছে আঙ্কেল গেটটা একটু খুলেন না, আমরা ওই দিন ভুলে যাই না। শিক্ষার্থীরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলছে আঙ্কেল গেটটা একটু খুলেন না, আঙ্কেল গেটটা একটু খুলেন না, তখন গেটটা কেউ খুলে নাই। আমরা এই আওয়ামী লীগকে এই কুমিল্লা থেকে উৎখাত করেছি। এই হাসিনার দুঃস্বপ্ন ছিল কুমিল্লা, হাসিনার দুঃস্বপ্ন ছিল এই কুমিল্লা। আমরা এই কুমিল্লাতে আমরা আওয়ামী লীগকে পরাস্ত করতে পেরেছি। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকডোর ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। এক ধাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। প্রিয় দেশবাসী, প্রিয় কুমিল্লাবাসী, আপনারা দেখেছেন গত 1.5 দশক সময়ে কুমিল্লাকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা নিয়ে কোনো কথা হতো, এই ফ্যাসিবাদ হাসিনা সরকার এই কুমিল্লাকে সবসময় প্রাপ্ত জনতা করে রেখেছে। আমরা স্পষ্ট করতে চাই, এনসিপির নেতৃত্বে কুমিল্লার যতগুলো আসন রয়েছে, প্রত্যেকটা আসনে এনসিপির শক্ত অবস্থান আমরা গড়ে তুলব। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা দেখেছেন গত যে 3টা ইলেকশন হয়েছে, এই 3টা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটা স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোন ধরনের দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত, এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না।
সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাই একটি পরীক্ষা হয়ে যাক। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে 5টি বা 6টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন। ইফতার সম্মুখে আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না। বাংলাদেশে যেভাবে আমরা জালিমকে হটিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যেখানে নির্যাতিত রয়েছে, নিপীড়িত রয়েছে, আপনারা দেখেন গাজাতে কিভাবে আমাদের এই যে ইসরায়েলি বর্বরতা আমাদের গাজাতে শিশুদেরকে, নারীদেরকে, গাজার ধর্মপ্রাণ মানুষদেরকে, গাজার জনগণকে কিভাবে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে মেরে ফেলা হচ্ছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে গাজার আকাশের মধ্যে আমরা এই জুলুমকে হটিয়ে আমরা ইনকিলাব দেখতে পাবো। প্রিয় দেশবাসী, আমাদের এই লড়াই অব্যাহত রয়েছে, আমাদের এই লড়াই চলবে এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে আমরা প্রতিহত করব। চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাঠ দখল, বাজার দখল, পুকুর দখল, বাজার দখল এগুলো এলাকায় শুরু হয়ে গেছে না? এগুলো চলতেছে না? যারা দখলবাজ তাদের হাত ঘুরিয়ে দিয়ে তাদেরকে পুলিশ উঠিয়ে দেয়। দেবিদ্বারের মাটিতে, কুমিল্লার মাটিতে, চান্দিনার মাটিতে, চট্টগ্রামের মাটিতে, হোমনার মাটিতে কোন ধরনের চাঁদাবাজের কোন ধরনের ঠাঁই হবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা হাসপাতাল আব্দুল্লাহকে দিয়ে এসছি, প্রয়োজনে তার থেকে চাঁদা নিয়ে আসুন। যে চাঁদা চাইতে আসবে তাকে ধরে ধরে পুলিশে দিয়ে আসুন। কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের টেন্ডারবাজি এই কুমিল্লার কোন জায়গায় চলবে না। মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মানিকগঞ্জ সিদ্দিকনগর মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত 8টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তারাবির নামাজের সময় মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম ভুক্তভোগীকে ডেকে নিয়ে মাদ্রাসার এক রুমে বলাৎকার করেন। পরে ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসার শিক্ষার্থীরা 999-এ কল দেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আমানুল্লাহ জানিয়েছেন, ভুক্তভোগী শিশুর বাবা এজাহার দায়ের করেছেন। মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। গতকাল রাতে 999-এর একটা খবর আসে, সিদ্দিকনগরে একটা মাদ্রাসায় 9 বছরের একটি শিশুকে বলাৎকার করা হয়। এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং ঘটনার সত্যতা পাওয়াই আমরা সংশ্লিষ্ট অভিযুক্ত হুজুরকে আমরা আমাদের হেফাজতে নেই এবং এই সংক্রান্তে শিশুটির বাবা একটা এজাহার দায়ের করলে আমরা সেটা মামলা নিই এবং আসামিকে আমরা আজকে কোর্টে পাঠাই। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহণে বাড়ি ঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলার ধানখালী ইউনিয়নের 5 জুনিয়া গ্রামের আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, 2015 প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে 2020 সালে ক্ষতিগ্রস্ত পরিবারের অজান্তে জমি অধিগ্রহণে নোটিশ প্রদান করা হয়। 2021 সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে 175 পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্তরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান। কিস্তিতে ঘুষ নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া সিলেটের বিশ্বনাথ থানার আলোচিত সেই উপপরিদর্শক মোহাম্মদ আলিমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট পুলিশ সুপারের আদেশে বিশ্বনাথ থানা থেকে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে SI আলিমউদ্দিনের কিস্তিতে ঘুষ নেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় থানা কম্পাউন্ডের বৈঠকখানায় বসে গুনে দেয়া ঘুষের কিস্তি হাসিমুখে পকেটে পড়ছেন SI আলিম।
টাকা পকেটস্থ করে তাকে বলতেও শোনা যায় চার্জশিটের জন্য লাগবে পুরো 20,000-ই। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো 20,000-এর জন্য দেন দরবার করছেন তিনি। এসআই আলিমউদ্দিনকে প্রত্যাহার করে নেয়ার তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে ভারত সীমান্তের উপরে গুলিতে 2 বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে। বুধবার বিকেলে বিছানাকান্দি সীমান্তের মোরকিঠিলা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন গোয়াইনঘাট উপজেলা বিছানাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও তার চাচা আক্তার হোসেন। তারা দুজন ভারতীয় চিনি চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় লোকজন। চোরাকারবারিরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সা লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়ায় খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে 2 জন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 ডাকাত। বৃহস্পতিবার ভোর 4টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম পরিচয় জানা যায়নি। আহত 2 ডাকাত হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। আহত অবস্থায় আটক 2 ডাকাত মাসুদ ও রুবেলকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নৌহাটার মোড় আব্দুল জলিল পার্ক সহ 6টি স্থানে ব্যারিকেড দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা ওই 6টি স্থানে ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে 3 জন গুরুতর আহত হন। আহত 3 জনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও 2টি ছাগল উদ্ধার করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও 105 মেট্রিক টন আলু পাঠানো হয়েছে। বুধবার দুপুরে স্থলবন্দর দিয়ে 5টি ট্রাকে আলুগুলো নেপালে পাঠানো হয়। বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, রপ্তানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে। এরপর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ল্যাবে পরীক্ষা করার পর আলুগুলোকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করা হয়। রপ্তানির বিষয়ে তিনি জানান, আলুগুলো রপ্তানি করেছে থিংস টু সাপ্লাই ও ফার্স্ট ডেলিভারি নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংস টু সাপ্লাই 42 ও ফার্স্ট ডেলিভারি 63 মেট্রিক টন আলু পাঠানো হয়েছে। এছাড়াও বন্দরটি দিয়ে হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, সুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেড ও লুয়েট বন্ড লজিস্টিক নামের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও নেপালে আলু রপ্তানি করেছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা। রেশম শিল্পে স্বর্ণযুগ এখন আর নেই, তবে ঐতিহ্যবাহী শিল্পের সুদিন ফেরাতে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে রেশম উন্নয়ন বোর্ড। রেশমের অন্যতম উপাদান পলু পালন ও তুঁত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে কৃষক প্রতি দেয়া হচ্ছে 1 লক্ষ টাকার সাথে নানা উপকরণ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ তারেক আজিজের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন বৃষ্টি দাজের। উৎপাদন খরচ কম ও লাভজনক হয় তুঁত চাষের উর্বর ভূমি চাঁপাইনবাবগঞ্জের ফুলাহাট উপজেলায় বাড়ছে চাষাবাদ। এছাড়াও দেশের উৎকৃষ্ট মানের রেশম কুটির উৎপাদনও ফুলাহাটে। উপজেলার প্রায় 300 কৃষক রেশম বোর্ডের তত্ত্বাবধানে বছরে 4 বার পলু পোকার খাদ্য হিসেবে ব্যবহৃত তুঁত চাষ ও রেশম গুটি উৎপাদনে ব্যস্ত সময় পার করছে চাষিরা। বাপদাদার আমল থেকে এই রেশম চাষ করে আছে। বর্তমানে আমি চাষ করি রেশম চাষ, লাভজনক মোটামুটি ভালোই, কিন্তু একটু ব্যর্থ হচ্ছে কি কারণে, যে যদি ন্যায্য মূল্যে যদি রেশম গুটিটা নেয় সরকার এবং বোর্ড, সরকারের কাছে আমি এটুক দাবি চাই এবং রেশম বোর্ডের কাছে দাবি চাই, তারা যেন উন্নত মানের বীজ দেয় এবং ন্যায্য মূল্যে যদি রেশম গুটিটা কিনে, তাহলে আমরা খুব উপকৃত হব এবং মায়ের ছেলে পেলে আমরা সুখ শান্তিতে বসবাস করব। কেন যে আমরা ঘরে বসে থেকে এই চাষটা করতে পারি এবং আমরা মায়ের ছেলেপেলে সবাই খাইটা খুঁটে এই চাষটা করে আমরা অনেক আগাছি এবং আরো আমরা আশাবাদী। আমরা যদি এই সুযোগ সুবিধা গেলে একটু পাই, যদি একটু রেশম চাষটা একটু খালি আমাদেরকে লক্ষ্য করে, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো,
1 বিঘা জমিতে তুঁত চারা লাগালছি, ছেলে মেয়ে লিয়ে পলু পুষি, তার খড়ি হয়, তার লাদি হয়, জমিতে দিই। ওই খড়ি কোনটি ঢুঁড়তে যেতে হয় না, কুড়াইতে যেতে হয় না, ওই খড়ি লিয়াই রান্না বান্না করি, ওই ইটাকে লাটটাকে উষা ভাপা করে বাতি কাটি। আমার বাপেরাও পলু পুষেছে, আমরাও পলু পুষছি। মধ্যখানে বাদ ছিল, পরবর্তীতে প্রায় 10 বছর থেকে আমরা আবার পুনরায় শুরু করেছি। ভালো লাভজনক এই ফসলে আমাদের কীটনাশক ছাড়াই আমরা ব্যবহার করতে পারি। অন্য অন্য চাষ করলে স্যার প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়। আম করলে, বাগুন করলে, যে ফসলই করি আমরা কীটনাশক ছাড়া সার করতে পারি না। আমরা শুধু এই পলু পোকার যে ওই লাদি হয়, যেটাকে আমরা বলি তার গোবর, এই গোবর থেকে আমরা সেই চাষটা করতে পারি, খুবই লাভজনক হয়। কিন্তু শুধু খালি আমরা বাজারজাতটা ঠিক মতন বেচতে পারি না। হয়তো করলো সময় মতন, আমরা যে সময়তে আমরা পরিশ্রম করলাম, খাইটা এলাম, খাইটা আসার পর বেতন পাই না, অনেক দিন পর বেতন পাই, আইসা তাও হয়তো বা ঠিক মতন পাই না। তো এটা যদি লাভজনক ব্যবসা হলেও যে আমরা দাম না পাওয়ার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা অতি শীঘ্রই যদি আমরা দামটা বেচতে পারি বা নিতে পারে সরকার, যে কোনো মূল্যে বাজারজাত করতে পারলে আমরা বেশি লাভবান হব। তার সাথে আমাদের একটা কি, যে আমাদের একটু বীজটা ভালো দেওয়ার জন্য আমরা একটু এখান থেকে করছি, আর আমরা গুছিটা একটু কম দর পাচ্ছি। আমরা রেশম চাষের সাথে জড়িত, কাজে আমরা হঠাৎ দরিদ্র মানুষ যত আছে বুঝছে, সবাই আমরা জমি খাজনা নিয়ে, কেউ নিজের জমি, বিভিন্ন আকারে জমি নিয়ে আমরা চাষ করে থাকি। কেননা যে এটা হলো লাভবান হওয়ার জন্য, বা লাভবান হয় রেশম চাষ। লাভবান মানে কেন, যে বছরে 4টা বন, আমরা 4টা বনে মেয়ে ছেলে পেলে নিয়ে পাত কেটে কেউ আনে, কেউ বাড়িতে সবাই মিলে খাটতে পাই, ছোট বড় সবাই মিলে খাটতে পাই, এই জন্য ভালো লাগে। বা এই জিনিসটা আসলে আরো উন্নতমান হবে যে আমরা যদি ন্যায্য মূল্যে বেচতে পারি। বা ডিমের ব্যাপারে একটু আমাদের খাদি আছে, ডিমটা যেন আমাকে ভালো সংরক্ষণ ভাবে ডিমটা যদি আমাকে দেয়, তো আমরা আরো লাভবান হতে পারবো। কর্ম সম্পাদন করতে ভূমিকা রাখছে চাষিদের নিয়ে গঠিত ভোলাহাট রেশম চাষী ও বসনি সমিতি। তবে তাদের দাবি, উন্নত মানের বীজ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলে বাড়বে চাষের পরিধি। এই রেশম চাষটা ভোলাহাটে আমি যখন ছোটবেলা থেকে দেখেছি, বাপদার আমল থেকে, যে গোটা পূর্বে ভোলাহাটের আরিসাস থেকে টু জাদুনগর পর্যন্ত একই টানা রেশম চাষ ছিল। এই রেশম চাষ করে আমাদের ভোলাহাট কি অন্য অন্য থানা থেকেও তারা রেশম এই সময়তে কর্মসংস্থার জন্য আসতো। কিন্তু রেশম চাষটা চড়াই উতরায় কিছুটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এই রেশম চাষটা বিলুপ্ত হতে আমাদের ভোলাহাটে এবং অন্য থানা তো কর্মসংস্থা হারিয়ে যায়, এবং হয়তো দরিদ্র কর্মসংস্থা হারিয়ে যায়, এই কর্মসংস্থার জন্য ছিটে চলে যেতে হয়। কিন্তু আমি মনে করি যে এই রেশম চাষটা যেহেতু আমাদের বোর্ড কর্তৃপক্ষ এখানে এসে প্রতিশ্রুতি দেওয়া যাওয়ার কারণে আমরা ফের আবার পুনর্জীবিত করতে পারছি। আমি আশা করি যে বাংলাদেশের সার আনাচে কানাচে যদি এই রেশম চাষ ছুটিয়ে ছড়িয়ে থাকে, বাড়িতে যদি 5টা সদস্য থাকে, 1 বিঘা জমিতে যদি তুঁত চাষ করে এবং পলু পালন করে, তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এবং কর্মসংস্থা, স্থায়ী কর্মসংস্থা হবে, আর কর্মের জন্য ঢাকামুখী হতে হবে না। তা আমি এটা অনুরোধ করব যেন আমাদের সরকার এই রেশম চাষটাকে যে কোনো জায়গায় বাংলাদেশের ছিটিয়ে ছড়িয়ে থাকে, তাহলে হয়তো দরিদ্র মানুষের কর্মসংস্থা হবে, আর কর্মসংস্থার অভাব হবে না, এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হবে। যেহেতু বাংলাদেশের রেশম চাষের অনেক ডিমান্ড, তাহলে আমি আশা করব যেন আবার পূর্বের মতো এই রেশম চাষটাকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু একটা কি, যে এই রেশম চাষের ডিম জাতটা ভালো করতে হবে এবং বাজারটা, মার্কেটটা ঠিক রাখতে হবে। তাইলে এই যে রেশম চাষ থেকে বাগান উৎপন্ন হয়েছে আমের, আবার ওই বাগান কেটে ফের রেশম চাষ উৎপন্ন করতে সক্ষম হব। বাংলাদেশ রেশম বোর্ড বর্তমানে যেসব প্রশ্নীদের সাহায্য সহযোগিতা অনুদান দিচ্ছে, তার পাশাপাশি যদি ভালো জাতের বীজ, উন্নত ধরনের বীজ দেয় এবং ন্যায্য মূল্যে, অর্থাৎ এক মণ গুটির মূল্য 20,000 থেকে 25,000 টাকা ধার্য করে যদি ক্রয় হয়, এবং অতীতের মতন লোকাল মার্কেট যদি তৈরি হয়, তাহলে এই রেশম চাষ আবার বিশ্ব দরবারে বাংলাদেশের রেশম শিল্প উন্নত হবে। আমি একজন রেশম চাষী। আমি আমার এই চাষটা করি আমি প্রায় 17-18 বছর থেকে। 18 বছরের মধ্যে একবার আমি গাছ লাগাচ্ছি। ওই গাছ থেকে আমি পাতা পাই বছরে 4 বার পলু করি, 4টা করবে
আমার ধরেন যে 1 লাখ টাকার মতন করি। তার মধ্যে আমাকে লাগে ধরেন যে ভুঁইয়া লাগে 20,000 আর খরচের 20,000, 60,000 টাকা এখান থেকে আমি খেতে পারি। রেশম উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 2024 থেকে 25 অর্থ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 149 মেট্রিক টন। এর মধ্যে ভোলাহাটে উল্লেখযোগ্য পরিমাণ চাষ হবে রেশম। হারানো ঐতিহ্য ফেরাতে রোপণ সহায়তা বাবদ চাষিদের বিঘা প্রতি দেওয়া হচ্ছে 25,000 টাকা, আর পলু চাষের ঘর নির্মাণের জন্য কৃষক প্রতি দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। সেই সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে ঢালা, চন্দ্রকি, নেট সহ নানান উপকরণ। কর্তৃপক্ষের আশায় এতে করে বাড়বে রেশমের উৎপাদন, ফিরবে সুদিন। এই প্রকল্পটা আমাদের চলমান প্রকল্প, বুঝছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষের জীবনমান অবশ্যই চেঞ্জ হবে। আগে যেখানে আমরা 30 থেকে 40 কেজি গুটি পাইতাম, এটা যদি ধারাবাহিক থেকে যায় এবং ওই প্লট গুলা যদি আমরা ফার্মিং বলছি, এটা যদি তাদের পরিপূর্ণ ইয়েতে আসে, একটা গাছ কিন্তু আমাদের মানে ফুল প্রোডাকশনে যাইতে 3 থেকে 4 বছর লাগে। তো এবার এরা কেবল লাগাচ্ছে 1 থেকে 2 বছর। যখন ফুল প্রোডাকশনে আসবে তখন 60 থেকে 70 কেজি পাবে, গুটি পাবে। এখন 1 কেজি গুটির দাম 450 টাকা। সেখানে 1 কেজি গুটি বিক্রি করে প্রায় মানে 100 কেজি গুটি, যদি আপনার 100 কেজি গুটিতে 450 টাকা করা হয়, তাহলে 4 4 16 24 থেকে 30,000 টাকা পাবে এখানে, বুঝছেন, মাত্র 20 থেকে 25 দিন পরিশ্রম করে। তাহলে এই শিল্পটাকে এত কম সময়ে অন্য কোনো শিল্পে কিন্তু এটা আয় আসবে না। ভোলাহাটের মানুষরা ধরে গেছে। আমরা মনে করি যে প্রান্তিক চাষিদের নিয়ে কাজ করতেছি, এই প্রকল্পটা যদি বাস্তবায়িত হয় তারা আর্থিকভাবে সচ্ছল হবে। আমরা আশা করি সচ্ছল হবে। আমরা যেভাবে শ্রম দিচ্ছি, যতটুকু করতেছি, স্বচ্ছতা করছি, এটা হলে তাদের জীবনমান পরিবর্তন হবে এবং তারা আর্থিকভাবে সচ্ছল হবে। রেশম বোর্ড থেকে যদি এই রেশম চাষের উপরে সহযোগিতা করে সব রকম, এই যে গুটিটা তৈরি করি আমরা বাড়িতে মেয়ে ছেলে নিয়ে, এই গুটিটা তৈরি করে বেচার সময় যদি ধরেন দামটা আমরা বেশি মানের পাই, তাহলে আমরা উন্নীত হব। কিন্তু আমাদের সাথে তো ওই সহযোগিতাগুলা করা কম হচ্ছে। যে সহযোগিতাগুলা করছে সরকার বা রেশম বোর্ড, কিন্তু এই সহযোগিতাগুলো আরো একটু বেশি বেশি করা হলে আমরা বেশি উপকৃত হব এবং লাভজনক ব্যবসা করতে পারবো। এই ফসলটা তো হচ্ছে ধরেন যে বছরে 4 বার, কিন্তু অন্যান্য ফসল তো হয় একবার। এই ফসলটাই হয় 4 বার, কিন্তু 4 বার ফসলটা করাতে আমাদের বেশ ভালো উন্নত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। কিন্তু আমাদের সামনের দিনে কিছুটা মার খেয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে যে সরকার আমাদের বা রেশম বোর্ড আমাদের দিকে যে নজরটা রেখেছে, এর থেকে একটু বেশি যদি নজরটা রাখে তাহলে আরো বেশি ভালো হয়। আমি পলু পালন করি। পলু পালন করলে আমাদের খুব উন্নতি। এটা আমার বাপ দাদারও করে গেছে, কিন্তু এই 4টা ফসল হয়। এই 4টা ফসলে আমরা খুব উন্নতি করতে পারি। কিন্তু আমরা যদি একটু বীজটা ভালো পাই এবং দামটা বেশি পাই, আমরা আর একটু উৎসাহ হব। কিছুদিন আগেও ভোলাহাটে 90% মানুষ এই রেশম চাষের সাথে জড়িত ছিল। মাঝে প্রায় হারিয়ে যেতে বসেছিল এই শিল্পটি। তবে রেশম উন্নয়ন বোর্ডের নানামুখী কার্যক্রম আর কৃষকদের আগ্রহের ফলে নতুন করে ফিরতে শুরু করেছে রেশম শিল্পের সুদিন। ব্রিটিশ পিরিয়ড থেকে আমার বাপ দাদা রেশম চাষ করে আসতো। বিগত দিনে এই চাষটা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে রেশম বীজাগার এবং রেশম কারখানার উদ্যোগে আমাদের এই চাষ পদ্ধতি আবার পুনরায় উজ্জীবিত করার জন্য সরকার থেকে আমাদের ঘর দেওয়ার জন্য 1 লক্ষ টাকা এবং প্রতি পরিবারে 1 বিঘা করে জমি চাষ। আমরা প্রায় বর্তমান সমিতির মাধ্যমে 300 পরিবার 1 বিঘা করে জমি চাষ করছি। আমাদের 1600 করে গাছের বীজ রোপণের চারা দেওয়া হয়েছে এবং 25,000 টাকা করে রোপণ সহায়তা দেওয়া হয়েছে। আমরা এই চাষ পদ্ধতি চালু করছি এবং বর্তমানে রেশম চাষ করছি। কিন্তু অতীতে নেই, এটা লাভজনক ফসল হলেও বছরে এটা 4 বার আমরা বন বলা হয়, 4 বন্ধ চাষ করি। কিন্তু সময় উপযোগী কোনটা বিক্রয় হয় না। এটা যদি ন্যায্য মূল্য পাওয়া যায় তাহলে আমরা পূর্বের ন্যায় এই রেশম ঐতিহ্যকে
আমরা ভোলাহাটের মাটিতে ফিরিয়ে আনতে পারবো। বৃষ্টি দাজেল, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঈদে টঙ্গী থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সংখ্যা, পুলিশের বাড়তি টহল জোরদার। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা চান হাসনাত আব্দুল্লাহ। এবং বিছানাকান্দিতে ভারত সীমান্তের ওপারে গুলিতে 2 বাংলাদেশি চোরাকারবারি আহত। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।